হঠাৎ করে পদত্যাগ করতে চলেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি। বাংলাদেশের সংবাদ মাধ্যম এবং ভারতের একাধিক সংবাদ মাধ্যম সূত্রে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে বাংলাদেশের রাষ্ট্রপতি আজ অথবা কাল এই দুদিনের মধ্যে পদত্যাগ করতে চলেছেন। কিন্তু কেন হঠাৎ করে তিনি পদত্যাগের রাস্তা বেছে নিলেন? যখন বাংলাদেশের নির্বাচনের পর সমস্ত কিছু স্থিতিশীল, ঠিক তখনই কেন তিনি পদত্যাগ করছেন সেই প্রশ্ন কিন্তু আন্তর্জাতিক স্তরে উঠছে। পাশাপাশি আজকে ইসরায়েলের পক্ষ থেকে একটি খবর আমাদের সামনে নিয়ে আসা হয়েছে, যেখানে তারা পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে তারা পরবর্তীকালে টার্গেট করছে বাংলাদেশকে, কারণ বাংলাদেশে এমন কিছু অ্যাক্টিভিটি হচ্ছে যা সরাসরি ইসরায়েল বিরোধী। আজকের এই দুই ভিডিও বা এই দুই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং এর সঙ্গে ভারতের সংযোগ সরাসরি আছে এবং এতে ভারত ঠিক কোন জায়গায় যেতে চলেছে তারও একটা আভাস এই ভিডিওতে কিন্তু পেতে চলেছেন। প্রথমত, কালকে বাংলাদেশের পক্ষ থেকে একটি সংবাদ আমাদের সামনে আসে। সেখানে বলা হচ্ছে বাংলাদেশের যে বর্তমান রাষ্ট্রপতি তিনি গোপনে শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন এবং তারপরেই কার্যত নিশ্চিত হয়ে যায় যে তিনি পদত্যাগ করছেন। কিছুদিন আগেই তিনি বিদেশ সফরে গেছিলেন, কিন্তু এরপর কেন শেখ হাসিনার সঙ্গে তিনি যোগাযোগ করলেন সেটাও কিন্তু এখন সবথেকে বড় প্রশ্ন উঠছে। তাহলে কি তিনি পালিয়ে ভারতে আসতে চাইছেন, নাকি তিনি বাংলাদেশ থেকে অন্যত্র কোথাও চলে যেতে চাইছেন? এবং যেহেতু তার নিয়োগ কাল শেখ হাসিনার সময় হয়েছিল, ফলে শেখ হাসিনাকে তিনি তার বিষয়বস্তু সম্পূর্ণ জানাতে চাইছেন। প্রশ্ন অনেক, প্রশ্নের কোনো উত্তর এখন অব্দি আমাদের কাছে পাওয়া যায়নি। তবে একটা জিনিস নিশ্চিত করা গেছে, এর পিছনে বৃহত্তর খেলা কিন্তু চলছে। একাধিক তথ্য আমাদের সামনে এসছে, সেখানে বলা হয়েছে যে শেখ হাসিনার সঙ্গে তিনি বিভিন্ন ক্ষেত্রে ফোন আলাপ করতে শুরু করেছেন। কখন ফোন আলাপ তিনি শুরু করেছেন? যখন শেখ হাসিনা ঘোষণা করেছিলেন ডিসেম্বরে তিনি বাংলাদেশে ফিরবেন। এবং একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশ ফেরার আগেই তিনি তার দায়িত্ব থেকে চলে যেতে চাইছেন, কারণ তিনি বুঝতে পারছেন শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে পুরো পরিস্থিতিটি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। কারণ শেখ হাসিনাকে হত্যা করার ষড়যন্ত্র বাংলাদেশের জামাতপন্থী ছাত্র নেতারা অলরেডি করে রেখেছে। এবার এই পুরো বিষয়টি তারেক রহমানের সরকার কতটা কনফিডেন্টলি সামলাবেন সেই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। এবং এই অবস্থায় রাষ্ট্রপতি এই পুরো সিনারিওটা থেকে বাঁচার জন্য পালিয়ে যেতে চাইছেন অন্য দেশে, এবং এর জন্যই তিনি পদত্যাগ করতে চাইছেন বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। যে রাষ্ট্রপতিকে নিয়ে এত আলোচনা করছি, সেই রাষ্ট্রপতি ক্ষমতায় আসেন 2023 সালের 24 এপ্রিল। শেখ হাসিনার সরকার অর্থাৎ আওয়ামী লীগ তাকে নির্বাচিত করে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি রাষ্ট্রপতি পদে আসন তিনি কিন্তু গ্রহণ করেছিলেন। তার মেয়াদকাল সম্পূর্ণ হচ্ছিল 2028-এ, অর্থাৎ 2 বছর আগেই তিনি তার দায়িত্ব ছেড়ে কার্যত পালিয়ে যেতে চাইছেন। তারেক রহমানের সরকারের পক্ষ থেকে একটি অফিসিয়াল বিবৃতি আমাদের সামনে এসেছে। তারেক রহমানের সরকার বলছে যে তিনি হঠাৎ করে পদত্যাগ করতে চাইছেন এবং সেটা হতেই পারে, কিন্তু স্পিকার হিসাবে সেই পদত্যাগপত্র কিন্তু স্পিকারকেও গ্রহণ করতে হবে। পাশাপাশি তারেক রহমানের সরকার পরিষ্কারভাবে বলছেন, সেখানকার স্বাস্থ্যমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণে বা সাংবিধানিক বিভিন্ন কারণে পদত্যাগ করতে চাইলে সেই সুযোগ রয়েছে, তবে আমরা কিছু জানি না, সরকারের কোনো ভূমিকা নেই এখানে। কিন্তু একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে, সরকার মুখে বললেও এর পিছনে কিন্তু এক বৃহত্তর খেলা চলছে। প্রথম থেকেই শোনা গেছিল তিনি শেখ হাসিনা ঘনিষ্ঠ এক রাষ্ট্রপতি। ফলে আপনাদের হয়তো মনে আছে, জুলাই আন্দোলনের পর বাংলাদেশে এই জামাতপন্থী পল্টু মস্তানরা ক্রমাগত আন্দোলন করে তাকে সরাতে চেয়েছিলেন। এমনকি রাষ্ট্রপতির বাড়ির বাইরে তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শনও করেন। সেই রাষ্ট্রপতি এমন কি হলো, যিনি এই জুলাই বিপ্লবের সামনেও মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন, তিনি হঠাৎ করে পদত্যাগ করতে চাইছেন? এই প্রশ্ন কিন্তু আন্তর্জাতিক স্তরে উঠতে চলেছে এবং অনেকে ভারত যোগও খোঁজার চেষ্টা করছেন। আমি বাংলাদেশের একাধিক বিশ্লেষক দেখছিলাম যে তারা স্পষ্ট বলছেন, যেভাবে বাংলাদেশকে কাজে লাগিয়ে পাকিস্তান কিংবা উগ্রপন্থীরা ভারতকে অশান্ত করতে চাইছেন, এরপর ভারত হয়তো বাংলাদেশের জন্য অন্য রকম কিছু ভাবতে চলেছে। কারণ অলরেডি তারেক রহমানের সঙ্গে মঙ্গলা পোর্ট এবং তিস্তা প্রজেক্ট চীনের হাতে তুলে দিয়ে ভারতবর্ষকে চাপে রেখেছেন। তবে যাই হোক, পুরোটাই কনফিউজিং একটা বিষয় বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে চলছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ইসরায়েল কালকে এক বিস্ফোরক ঘোষণা কিন্তু করেছে। আমি একদম ইসরায়েলের সংবাদ মাধ্যম আপনাকে দেখাতে চাইছি, আমি কোনো ভারতের সংবাদ মাধ্যম দেখাচ্ছি না। এবং বিশ্বের একাধিক সংবাদ মাধ্যমে এই খবর কিন্তু প্রকাশিত হয়েছে, যেখানে বলা হচ্ছে যে এই মুহূর্তে ইসরায়েলের টার্গেট কিন্তু বাংলাদেশ। কেন বাংলাদেশ? এখানে দেখুন দ্য টাইমস অফ ইসরায়েল কি বলছে। দ্য টাইমস অফ ইসরায়েল বলছে, ইসরায়েলের গোপন সূত্র এটা কনফার্ম করছে বা মোসাদের কাছে এমন কিছু তথ্য এসছে যে হামাসের জঙ্গিরা নাকি ইসরায়েলের বিপক্ষে পরিকল্পনা করার জন্য বাংলাদেশের মাটিকে ব্যবহার করছে।
এবং পেহেলগাম হত্যাকাণ্ডের আগে যেভাবে হামাসের একাধিক নেতৃত্ব পাকিস্তানে গেছিল, তারপরেই ভারতবর্ষকে আক্রমণ করা হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে, একইভাবে এবার হামাসের নেতৃত্ব বাংলাদেশকে সেফ হাউস হিসাবে বেছে নিয়ে সেখান থেকে কিন্তু পরিকল্পনা করছে ভারত এবং ইসরায়েলকে আক্রমণ করার জন্য। মনে রাখবেন, তারেক রহমানের সরকার কিন্তু ভীষণ মাত্রায় ইসরায়েল বিরোধী একটি সরকার। সেখানকার পাসপোর্টেও কিন্তু ইসরায়েলে যেতে মানা করা আছে। অর্থাৎ একটা জিনিস স্পষ্ট, ইসরায়েলকে সরকার অফিসিয়ালি কিন্তু বয়কট করেছে এবং ইসরায়েল বিরোধী একটা সরকার, তারা হামাসের বিভিন্ন নেতাদের যে তাদের দেশে জায়গা দেবেন সেটাই স্বাভাবিক। কিন্তু এখন মোসাদ অর্থাৎ ইসরায়েলের গোয়েন্দাদের কাছে এমন কিছু তথ্য এসছে যে বাংলাদেশের এই মাটি শুধু হামাস ব্যবহার করছে তা নয়, সেখানে বসে ইসরায়েলের বিপক্ষে পরিকল্পনা করা হচ্ছে। পাকিস্তান এবং বাংলাদেশ একত্রে ইসরায়েলের বন্ধু ভারতকে আক্রমণ করারও কিন্তু পরিকল্পনা করছে। এবং এক্ষেত্রে ইসরায়েল বলছে, দক্ষিণ এশিয়ায় আমাদেরও এক বন্ধু আছে যাদেরকে নিয়ে আমরা বাংলাদেশে লুকিয়ে থাকা হামাসকে শেষ করব। অর্থাৎ সেক্ষেত্রে তারা ভারতের দিকেও কিন্তু ইঙ্গিত করেছে। শুধু তাই নয়, শেখ হাসিনা যাওয়ার পর বাংলাদেশে একের পর এক গুরুত্বপূর্ণ কিন্তু সভা করে পাকিস্তানের জেইসি মোহাম্মদ, লস্করি তৈবার মতো জঙ্গি সংগঠনরা। তারা ঢাকাতেই সভা করেছিল এবং সেই সভাতেও কিন্তু হামাসের একাধিক নেতা নেতৃত্ব যোগদান করেছিলেন। দেখুন, বাংলাদেশ যে ক্রমাগত ভারতের বিপক্ষে চক্রান্ত করছে তা আমরা আগেই জানতাম, কিন্তু সেখানে তারা সরাসরি হামাসকে ডেকে আনবে একদম পাকিস্তানের ঢঙে, তা হয়তো আমরা কল্পনাও করিনি এর আগে। ইসরায়েলের এই রিপোর্ট বলছে শুধুমাত্র যে হামাসকে ডেকে এনেছে বলেই এই ইসরায়েল বাংলাদেশকে টার্গেট করছে তা নয়। ঐতিহাসিক সময় থেকেই এই বাংলাদেশিরা কিছুটা প্যালেস্তাইনকে উগ্রতার সঙ্গে সমর্থন করে এবং সেই প্যালেস্তাইন সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে অ্যান্টি ইসরায়েল সেন্টিমেন্টের জন্ম হয়েছে বাংলাদেশে। সেই অ্যান্টি ইসরায়েল সেন্টিমেন্ট আসলে ইসরায়েলের জন্য বিপজ্জনক। ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের দূরত্ব অনেকটা হলেও আলটিমেটলি বিভিন্ন দেশ থেকে ইসরায়েলে ঢুকে বড় সড়ো নাশকতার ছক কিন্তু বাংলাদেশিরাও হামাসের সঙ্গে একসঙ্গে মিলে করতে পারে, এই সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অন্তত 7ই অক্টোবর 2023-এর পর প্যালেস্তাইন এবং হামাস ইস্যুতে ইসরায়েল কিন্তু কঠোর অবস্থান নিয়েছে এবং আজকের দিনে দাঁড়িয়ে একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে, এই বাংলাদেশ শুধুমাত্র ভারতের জন্য থ্রেট হতে পারে এরকম নয়, ইসরায়েলকেও কিন্তু বিপদে ফেলতে পারে। কখনো হামাসকে কাজে লাগিয়ে, কখনো পাকিস্তানকে কাজে লাগিয়ে, তা কিন্তু ইসরায়েলের মোসাদ অর্থাৎ গোয়েন্দা সংস্থা কিন্তু পরিষ্কারভাবে বুঝতে শুরু করে দিয়েছে। সব মিলিয়ে এবার ইসরায়েল টার্গেট করলো বাংলাদেশকে। বাংলাদেশ কিভাবে এই পরিস্থিতি সামলায় সেটাই কিন্তু এখন বড় প্রশ্ন। পাশাপাশি রাষ্ট্রপতি কেন পদত্যাগ করতে চলেছেন বাংলাদেশ থেকে, সেই প্রশ্নের উত্তর কিন্তু খুঁজছে আন্তর্জাতিক মহল। আপনাদের কি মনে হচ্ছে, রাষ্ট্রপতি কি ভারতে আসতে চাইছেন নাকি ভারতকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছেন? আমি আপনাদের উদ্দেশ্যে এই প্রশ্ন রাখলাম, কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে। ভিডিওটি হলো ভারতের india.com নামে একটি নামী মিডিয়া। সেখানে দাবি করা হয়েছে বাংলাদেশে এই প্রথমবার প্রবেশ করেছে ইসরায়েলের এজেন্ট, মানে ইসরায়েলের যে গোয়েন্দা সংস্থা মোসাদ, সেই মোসাদের গোয়েন্দা এজেন্টরা প্রবেশ করেছে ইসরায়েলে। একই সঙ্গে বলা হচ্ছে শেখ হাসিনার দেশে ফেরার প্রশ্নেও নাকি ইসরায়েলের কৌশলগত আগ্রহ তৈরি হয়েছে। এই দাবিগুলো কি সত্যি? এই মুহূর্তে সৎ উত্তর হলো আমরা জানি না, কারণ এই দাবির স্বাধীন নির্ভরযোগ্য আন্তর্জাতিক নিশ্চিতকরণ এখনো প্রকাশ্যে আসেনি। কিন্তু এখানেই আলোচনা শেষ হয়ে যায় না এই কথাটা বললেই, বরং এখান থেকে শুরু হয় আরো বড় একটা প্রশ্ন। কারণ ভূ রাজনীতিতে এমন বহু ঘটনা রয়েছে যেগুলো প্রথমে গুজব বলে উড়িয়ে দেয়া হয়েছিল, পরে আংশিক বা সম্পূর্ণ সত্যি বলে প্রমাণিত হয়েছে। আবার অসংখ্য আলোচিত তথ্য শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিত্তিহীন প্রমাণিত হয়েছে। সুতরাং একজন দায়িত্বশীল বিশ্লেষকের কাজ হলো গুজবকে সত্যি বলা নয়, জল্পনাকে সত্যি বলা নয়, আবার যেটা সম্ভাব্য প্রশ্ন, যুক্তিগ্রাহ্য প্রশ্নকেও চাপা দেয়া নয়। আজ আমরা সেই আলোকেই বিচার করব এই প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, বাংলাদেশ হঠাৎ এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল কেন? 10 বছর আগেও দক্ষিণ এশিয়ার কৌশলগত আলোচনায় বাংলাদেশকে অনেকেই একটি সীমান্তবর্তী দেশ হিসেবে দেখতেন। আজ পরিস্থিতি বদলে গেছে, কারণ
একদিকে বঙ্গোপসাগর, অন্যদিকে ভারতের উত্তর পূর্বাঞ্চলের প্রবেশদ্বার। আরও আছে চট্টগ্রাম ও মংলা বন্দর, ইন্দো প্যাসিফিক কৌশল, চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ, ভারতের অ্যাক্ট ইস্ট নীতি। সব মিলিয়ে বাংলাদেশ এখন আর শুধু বাংলাদেশ নয়, এটি একটি ভূ রাজনৈতিক সংযোগ স্থল, যেখানে একসঙ্গে আগ্রহ রয়েছে ভারতের, চীনের, যুক্তরাষ্ট্রের, জাপানের এবং পাকিস্তানের, এছাড়াও বিভিন্ন আঞ্চলিক শক্তি, মায়ানমার, এদেরও। এই বাস্তবতা অস্বীকার করার উপায় নেই। এবার আসি ইসরায়েলের প্রসঙ্গে। বাংলাদেশের সঙ্গে ইসরায়েলের পূর্ণ কূটনৈতিক সম্পর্ক নেই, কিন্তু তাই বলে কি ইসরায়েলের বাংলাদেশের সম্পর্কে কোনো আগ্রহ নেই? এমন কথা বললে পুরোটা খুবই ভুল বলা হবে। বিশ্বের প্রায় প্রতিটি বড় গোয়েন্দা সংস্থা, তা ভারতের র হোক, আমেরিকার CIA হোক, M16 হোক, মোসাদ হোক, পাকিস্তানের ISI হোক, যে কেউ যেসব অঞ্চল তাদের নিরাপত্তাকে প্রভাবিত করতে পারে সেসব সম্পর্কে এরা তথ্য সংগ্রহ করে, তার চেষ্টা করে। এটা কোনো ব্যতিক্রমী ঘটনা নয়, এটি আন্তর্জাতিক রাজনীতির স্বাভাবিক বাস্তবতা। তাহলে হঠাৎ বাংলাদেশ কেন আলোচনায়? এর একটি কারণ হলো হামাস প্রসঙ্গ। কিছুদিন আগে ভারতের জন্য নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত প্রকাশ্যে উদ্বেগ প্রকাশ করেছেন যে হামাস সংযুক্ত নেটওয়ার্ক নিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের উপরে নজর রাখা হচ্ছে। এই বক্তব্য তিনি করেছেন প্রকাশ্যে, কোনো গোপন নয়, এটা কোনো গোপন তথ্য নয়। এখন প্রশ্ন হলো, যদি কোনো রাষ্ট্র সত্যিই বিশ্বাস করে যে তার নিরাপত্তার বিরুদ্ধে সম্ভাব্য নেটওয়ার্ক কোথাও সক্রিয় রয়েছে বা সক্রিয় হতে পারে, তাহলে তারা কি করবে? প্রথম কাজ হবে তথ্য সংগ্রহ, দ্বিতীয় কাজ হবে সংশ্লিষ্ট বন্ধু রাষ্ট্রগুলির সঙ্গে গোয়েন্দা সংস্থা। এটাই হলো বিশ্বজুড়ে প্রচলিত নিয়ম। এবং খবরাখবরগুলো পাওয়া হয়ে গেলে তারপরে কি ব্যবস্থা নেওয়া যায় সেইটা ঠিক করা। এবার ভারতের প্রসঙ্গে আসা যাক। ভারত ও ইসরায়েলের সম্পর্ক গত 2 দশকে অনেক গভীর হয়েছে, বিশেষ করে প্রতিরক্ষা, সন্ত্রাসবাদ দমন, নজরদারি, প্রযুক্তি এবং গোয়েন্দা সহযোগিতার ক্ষেত্রে। এর অর্থ এই নয় যে দুই দেশ সব বিষয়ে একেবারে এক হয়ে গেছে, কিন্তু নিরাপত্তা ইস্যুতে তাদের সহযোগিতা সারা পৃথিবী জুড়ে এখন স্বীকৃত। অন্যদিকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ সীমান্ত, তার কারণ নদী, বাণিজ্য, সংযোগ, নিরাপত্তা, সব কিছুই জড়িত। কিন্তু এই সম্পর্ক বর্তমানে খুবই শীতল পর্যায়ে চলেছে। ফলে বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা ভারতের কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এবার সবচেয়ে বিতর্কিত প্রশ্নটিতে আসা যাক। শেখ হাসিনার প্রতি India.com এর খবরে বলা হয়েছে, শেখ হাসিনার প্রতি ইসরায়েলের কৌশলগত সহানুভূতি আছে। এটা কি থাকতে পারে? এখানে কিন্তু খুব সতর্ক হয়ে উত্তর দিতে হবে, কারণ এটা ইসরায়েলের প্রতি বাংলাদেশের সাধারণ মানুষের একটা ক্ষোভ আছে। তারা তাকে, ইসরায়েলকে মনে করে ইসলামের শত্রু। সুতরাং এটা বিএনপি, জামাত, এদের প্রচার হতে পারে। আবার এটা সত্যিও হতে পারে, কারণ বাংলাদেশের বর্তমান সরকার যারা রয়েছে, ইসরায়েল তাদের পছন্দ করে না। কিন্তু এটাও ঠিক যে এমন কোনো প্রকাশ্য প্রমাণ নেই যে ইসরায়েল শেখ হাসিনার প্রত্যাবর্তনের জন্য কাজ করছে। বিশ্লেষকরা একটি প্রশ্ন তুলতেই পারেন, যদি কোনো রাষ্ট্র মনে করে যে কোনো সম্ভাব্য রাজনৈতিক পরিবর্তনের ফলে আঞ্চলিক নিরাপত্তা বা জঙ্গি সংগঠনের কার্যকলাপের ঝুঁকি আছে, তারা স্বাভাবিকভাবেই পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করবে এবং যাতে জঙ্গি সংগঠন, মৌলবাদ এরা প্রশ্রয় না পায়, আঞ্চলিক নিরাপত্তা যাতে ব্যাহত না হয়, সেই জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও তারা নেবে। এটি একটি সাধারণ কৌশলগত বিশ্লেষণ।
এটি কি কোনো নির্দিষ্ট অপারেশনের প্রমাণ বলা যাবে না। এবার আসি, এখানে একটা প্রশ্ন, ইসরায়েল মানে আমরা একসাথে ধরি ইসরায়েল মানেই হচ্ছে যুক্তরাষ্ট্র বা আমেরিকার বি টিম। আবার অনেকে মনে করেন অ্যাকচুয়ালি ইসরায়েল মানে ইহুদিরা, তারা চালায় যুক্তরাষ্ট্রকে। যেই এ টিম হোক বা বি টিম হোক, অনেকেই মনে করেন ইসরায়েল যেখানে আমেরিকাও সেখানে। বাস্তবতা কিন্তু একটু জটিল। হ্যাঁ, এটা ঠিকই, যুক্তরাষ্ট্র ইসরায়েল ঘনিষ্ঠ মিত্র, কিন্তু প্রতিটি আঞ্চলিক ইস্যুতে দুই দেশের অগ্রাধিকার এক নয়। এই যে দেখুন না, ইরান নিয়ে ইসরায়েল পরিষ্কার বলেছে ট্রাম্প যে যুদ্ধবিরতির জন্য শান্তি চুক্তি করেছিলেন, ইসরায়েল তাতে সম্মত ছিল না, সম্মত নয়। সুতরাং তারা যে সবসময় এক লাইনে চলে তাও নয়। বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের ভাবনা কি হতে পারে? বাংলাদেশ নিয়ে তারা একটা স্থিতিশীল বাংলাদেশ চায়, ইন্দো প্যাসিফিকে আমেরিকার গুরুত্ব যাতে থাকে সেটা চায়, তারা চীনের প্রভাব কম করতে চায় বাংলাদেশে, তারা ইন্দো প্যাসিফিকে সমুদ্রের নিরাপত্তা চায়। অন্যদিকে ইসরায়েলের প্রধান উদ্বেগ কি? ইসরায়েলের প্রধান উদ্বেগ হামাস, ইসরায়েলের উদ্বেগ ইরান সমর্থিত নেটওয়ার্ক ধ্বংস করা, সন্ত্রাসবাদকে ধ্বংস করা। সুতরাং দুই দেশের স্বার্থ কোথাও মিলতে পারে, আবার কোথাও একটু আলাদাও হতে পারে। তাহলে India.com যে মিডিয়ার মতো তারা একটা ভিডিও কেন এত আলোচনা তৈরি করলো? কারণ সেটা এমন একটা সময়ে এসেছে যখন দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি দ্রুত পাল্টে যাচ্ছে। মানুষ উত্তর খুঁজছে, আর উত্তর না থাকলে জল্পনা খুব দ্রুত জায়গা করে নেয়। এই কারণেই আমাদের সতর্ক থাকা দরকার। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হলো, আগামী দিনে কোন ঘটনাগুলোর দিকে নজর রাখতে হবে। প্রথম, বাংলাদেশ সম্পর্কে ইসরায়েলের সরকারি বক্তব্যে কোনো পরিবর্তন আসে কি না। মনে রাখতে হবে ইসরায়েলের সাথে কিন্তু বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। দ্বিতীয়, সন্ত্রাসবাদ দমন নিয়ে ভারত, বাংলাদেশ ও অন্যান্য দেশের মধ্যে নতুন সহযোগিতা হয় কিনা। হলে ইসরায়েলের মোসাদ পিছিয়ে যাবে, না হলে তারা এগিয়ে আসবে। তৃতীয়, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে কোনো স্বাধীন অনুসন্ধান প্রকাশিত হয়েছে কিনা কিংবা হবে কিনা। চতুর্থ, বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতিতে নতুন কোনো প্রবণতা দেখা যায় কিনা। এই চারটি বিষয়ই ভবিষ্যতের অনেক প্রশ্নের উত্তর দেবে। তাহলে আলোচনার শেষ করি। আজকের আলোচনার শেষে আমি একটি কথাই বলতে চাই, গোয়েন্দা দুনিয়ার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো সেখানে তথ্যের চেয়ে অনুমান অনেক বেশি ঘোরাফেরা করে। তাই কোনো দাবিকে প্রমাণ ছাড়া সত্যি বলে ধরে নেওয়া যেমন ভুল, তেমনি কোনো প্রশ্নকে আলোচনা থেকে বাদ দেওয়া বুদ্ধিমানের কাজ নয়। কারণ আজকে যেটা দেখা যাচ্ছে না কিন্তু পর্দার আড়ালে ঘটে যাচ্ছে, সেটা দৃশ্যমান হয় বেশ কিছুদিন পরে। আমাদের কাজ তাই হলো প্রমাণিত তথ্যকে প্রমাণিত তথ্য হিসেবে দেখা, বিশ্লেষণকে বিশ্লেষণ হিসেবে দেখা, আর ভবিষ্যতের সম্ভাবনাকে সম্ভাবনা হিসেবে বিবেচনা করা। হয়তো কয়েক মাস পরে নতুন তথ্য সামনে আসবে, হয়তো আজকের অনেক প্রশ্নের উত্তর সেদিন মিলবে, আবার এটাও হতে পারে আজ যে জল্পনা চলছে তার বড় অংশই ভুল প্রমাণিত হবে একদিন। সুতরাং সিদ্ধান্ত নয়, পর্যবেক্ষণ হওয়া উচিত আমাদের প্রথম দায়িত্ব, এবং সেই দায়িত্বের দিকে তাকিয়ে আমরা দেখব বাংলাদেশ কোন পথে যাচ্ছে। যদি দেখা যায় যে বাংলাদেশ চীন এবং পাকিস্তানের দিকে অনেকটাই ঝুঁকে পড়েছে, নিশ্চিতভাবে সেটা ভারতের স্বার্থের যেমন বিরোধী, তেমনি ইসরায়েলের স্বার্থেরও বিরোধী। আবার সেটা ততটা বিরোধী না হলেও অনেকটা বিরোধী মার্কিন স্বার্থেরও। সুতরাং অনেক কিছুই ঘটতে পারে, সত্যি হতে পারে। ইসরায়েলি এজেন্টরা বাংলাদেশে আসতে পারে, ঢাকায় আসতে পারে, আবার নাও পারে। আসার সম্ভাবনা আছে, বর্তমান পরিস্থিতিতে সে সম্ভাবনাটা কিঞ্চিত বেশি। এখানেই শেষ করছি। কেমন লাগলো এই ভিডিওটি আপনাদের? যদি আপনাদের নতুন করে ভাবতে বাধ্য করে তাহলে অবশ্যই আপনাদের মতামত কমেন্টে লিখুন এবং ভিডিও সাবস্ক্রাইব করুন, লাইক দিন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, এখানেই রাখছি।